হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালয় আজকের আয়োজনে। সবসময়কার মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে এবং বিজয় টিভিতে এই সময়টায় আপনাদের পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় কোনো না কোনো তারকাদের নিয়েই কিন্তু আমাদের আড্ডাটা জম্পেশ হয়ে ওঠে। আজও ব্যতিক্রম নয়, আজও হালের জনপ্রিয় এবং খুব পছন্দের একজন মানুষ আছেন আমাদের সাথে। তার সাথে বসে আড্ডাটা নিশ্চয়ই অনেক সুন্দর কাটবে। তবে এই আড্ডাটা আরেকটু বেশি সুন্দর হবে যদি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ মুঠোফোনে বসে বসে আমাদেরকে দেখছেন, তারা আমাদের এই আড্ডাটা আপনাদের পছন্দের মানুষদের সাথে শেয়ার করে দেন ফেসবুকে। এছাড়াও যারা টেলিভিশনে দেখছেন তারা তো জানেন কি করতে হবে, রিমোট চালানো যাবে না। আমাদের আজকে তারকালয় অতিথি হয়ে এসেছেন আপনাদের ভীষণ পছন্দের এবং খুব সুন্দর একজন মানুষ, যে সুরে সুরে থাকে সবসময়, সেটা নামে হোক, সেটা গানে হোক, কিংবা সেটা কাজে হোক, কারণ তার নাম দেবলীনা সুর। হ্যালো, কেমন আছেন? ভালো আছি। প্রিয় আয়োজনে প্রিয় মানুষের সাথে দেখা, মানে একটু সুযোগ হয়ে গেল না দেবার আর কি অনুষ্ঠানের চলে। আপনার পূজার প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। মানে আপনাদের যেটা হয় যে আপনারা অনেক আগে থেকে অনেক পুজো দিয়ে আসলে শুরু হয়, তারপর ষষ্ঠী থেকে, যদি ভুল না করি, ষষ্ঠী থেকে আসলে মেইন জিনিসটা শুরু হয়। তার আগে তো অনেক প্রস্তুতি থাকে, কেনাকাটা থাকে। সো কি কি করলো এবার দেবলীনা সুর? তো প্রত্যেকেরই একই রকম। আর আসলে মহালয়া যেটা, যে আমাদের মহালয়ার মধ্যে দিয়ে আসলে মা দুর্গা যে আসছেন বাপের বাড়িতে, সেই তার যাত্রাটা শুরু হয় শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে। পঞ্চমী থেকে, মানে কলকাতায় যদি বলি তাহলে ওরা আসলে ষষ্ঠীও না, পঞ্চমী থেকে কাউন্ট করতে শুরু করে। ইনফ্যাক্ট পুজোর আনন্দটা আগে থেকেই শুরু হয়ে যায়। মানুষজনের পুজো হপিং যে ব্যাপারটা, মানে পুজো দর্শন করা, ও ব্যাপারটা বেশ আগে থেকেই শুরু হয়ে যায়। একটা ওদের একটা প্রস্তুতি থেকে, আমাদের ষষ্ঠী থেকে এক একটা জায়গায় এক এক রকম আর কি। আর ঢাকের বাজনা শুনলেই আর কি, মানে তখন আসলে ওই মানে কার কি বয়স, কে কোন প্রেক্ষাপটে গেছে, ওই সব ব্যাপার মাথায় থাকে না। তখন একেবারে মনটা চঞ্চল হয়ে ওঠে। সেটাও আবার আসলে কোনো ধর্ম মানে না। সেই যে আনন্দটা, সেই যে উচ্ছ্বাসটা, ওটা আসলে সবার, ওটা মন থেকে আসে। কত টাকা খসলো এবার? দাদা আসলে এটা কিভাবে বলা যায়। আর আমি আবার ওই যে ভাইরাল হওয়ার জন্য অনেক বাজেট কিছু বলতেও চাই না, কারণ একটা বিথি দেখো, মানে আমাদের আসলে সারা বছর মানে শাড়ি থাকে, শাড়ি কিনতে হয়। সেটা আসলে যে মানে পুজোকে কেন্দ্র করেই তা নয়। তারপরে পূজার শাড়ি আলাদা, পূজার শাড়ি আলাদা, যতই আপনি ডাউন টু আর্থ হন হবে না, পূজার শাড়ি আলাদা থাকেই। পূজার একটা আলাদা। আমার যেটা হয়, আমি পেয়েছি প্রচুর, মানে আমি প্রচুর পাই। মানে আসলে ব্যাপারটা কি, মানে সবকিছু ম্যানেজ করে আর কি। মানে আমার এই এখন আর ওই ব্যাপারটা কাজ করে না যে আমাকে পুজোতে শাড়ি কিনতে হবে। তবু আমি কিনেছি, বলবো না যে কিনিনি, কিনেছি। মেয়েরা শাড়ি মানে বাঙালি শাড়ি মানে আমি প্রত্যেকবার নিজেকে আমি আটকাই, বলি যে এরপর আর কিনবো না, মানে অনেক হয়ে গেছে, ম্যানেজ করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এই পূজায় থাকে না যে আমরা ঈদে অনেক কাজ পাই, পয়লা বৈশাখে কাজ পাই, ভালোবাসা দিবস, আমাদের বাঙালির তো মানে 12 মাসে 13 পার্বণ আমরা একবারে বলি। সো আপনার কোনো কাজ আসছে কিনা বা এসেছে কিনা? আচ্ছা, আমার তো এমনিতে ধরো মানে সব টেলিভিশন চ্যানেলগুলোতে লেগে থাকে একটা একটু, মানে 7 দিনে 7 দিনই অনুষ্ঠান। সেটা আমি বলি যে সেটা মায়ের ব্লেসিংস, যে তিনি চান যে মানে গতিটাকে অনেকটা বাড়িয়ে দেন আর কি। একটা গতি একটা রকম ভাবে গাড়িটা চলছিল, হঠাৎ করে স্পিডে একদম চলার মতো আর কি। আজকে আমি বিজয় টেলিভিশনে এসেছিও ঠিক এমনি করে আর কি, সেই গতিতে। তো যাই হোক, সেটা এসেছি অবশ্য খুব টানে, ভালোবাসার টানে। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে এবার পুজোতে মানে একটি টিভিসি এসছে, মানে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে। সেই টিভিসিটাতে আমার ভয়েস দেবার সুযোগ হয়েছে, গান গাইবার সুযোগ হয়েছে। তো আমি বলবো যে মানে আমি যখন গিয়ে মানে যখন কাজের সুযোগটা পেয়েছি, তখন আমি একটু কনফিউজ ছিলাম যে ব্যাপারটা আসলে কি। কিন্তু যখন গিয়ে ভিডিওটা দেখলাম, গানটা গাইলাম, একটু ঠান্ডা লেগেছিল, মানে ওই ব্যাপারগুলো আর মাথায় কাজ করেনি। তো সব মিলিয়ে মানে খুব আনন্দদায়ক অভিজ্ঞতা। এবং ওটা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন চ্যানেলে যাচ্ছে, প্রচারণা হচ্ছে। তো মানে আমার পরিচিত জনরাই, যাদেরকে আমরা শ্রদ্ধা করি বা অনুসরণ করি, তারা শেয়ার করছেন, না জেনেই করছেন, সেখানে না জেনেই শেয়ার করছেন যে তাদের ভালো লাগা। তো এটা আমারও ভালো লাগা। আর আমি ওখানে বলছি না এটা আমি গিয়েছি, আমি আবার একটা লাভ রেক দিয়ে চলে আসছি, এই আর কি। আচ্ছা, একটু জানতে চাই যে পূজার সময় যেটা হয়, মন দেয়া নেওয়া হয় অনেক, সেটা হোক মণ্ডপে গিয়ে, হোক বাড়ির কোনো আয়োজনে, এই বাড়ি ও বাড়ির পূজার আয়োজনে।
আপনার কি এরকম কোনো মন দেয়া নেয়া? না, মন দেয়া নেয়ার আসলে বা যেই মানুষটার সাথে এখন ঘর বেঁধেছেন আমাদের শ্রদ্ধেয় সুমন সাহা, তার সাথে মন দেয়া করেই তো একসাথে আছি। তো এখন আর আলাদা করে না, মানে আগে হয়েছে কিনা কখনো? না, আমাদের যখন একটু মানে বন্ধুত্ব থেকে একটু ব্যাপারটা ভালো লাগা তখন আর কি আমাদের একটা আমরা পুজো পেয়েছিলাম আর কি। হ্যাঁ, তো সেই পুজোটাতে মানে সেটা আমার কাছে বেশ আসলে হয় না যে ভালো লাগার মানুষটা পাশে থাকলে ভালো লাগে। আমরা একসাথে সেদিন একটা কোনো আরো কয়েকজন ছিল, মানে আমরা অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম। আর এই পুজো কেন্দ্রিক আমার একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে, ওটা আমি শেয়ার করতে চাই। এটা আসলে কখনো কোথাও বলবার সুযোগ হয়নি এবং বলবার মতোও কিছু নয়। তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমি এরকম আমার মামা বাড়ি খুলনাতে তো পুজো দেখতে গেছি। খুলনার পুজো কিন্তু মানে কলকাতার মতোই, মানে তুলনাও যদি না করি কিন্তু খুব মানে খুব সুন্দর, গোছানো, মানে বাজনা, লাইটিং, এভরিথিং খুব খুব আনন্দদায়ক। তো যাই হোক, আমার মামারা ছিলেন, মামি ছিলেন। তো যাই হোক, আমি পুজো দেখছি আর দেখছি মণ্ডপ থেকে এক মণ্ডপে গেলে মানে কিছু ছেলে মানে 2জন থেকে 4জন, 4জন থেকে 6জন এরকম হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে ব্যাপারটা, তারা একজনকে ধাক্কা দিয়ে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এই ব্যাপারগুলোকে আমি মাথায় নিইনি। কিন্তু কোনো একটা সময় আমার মামা এটাকে খেয়াল করলেন, তাদেরকে বললেন যে কেন এমন করছো, যাও বা কিছু একটা, যাই হোক কিছু বলেছিলেন। বলবার পর সেদিন রাতের বেলা আমরা ফিরে আসার পর পরের দিন আমাদের বাড়িতে একটা মানে পুজো কেন্দ্রিক আয়োজন, অষ্টমী ছিল, মানে সেদিন ছিল সপ্তমী, আমার আজও মনে আছে, অনেক আগের কথা, তবু অষ্টমী। তো যে মামা ওদেরকে বারণ করেছিল, মামা আমার ভাইকে নিয়ে নিচে গেছিল। তো তারা অস্ত্র শস্ত্র নিয়ে মামাকে ধরে ফেলেছিল। কেন ধরে ফেলেছিল? না, গতকাল না তো, ওই রাতেরই কথা, সপ্তমী রাতেরই কথা। যে কেন বললো, আমার মামা এই মুহূর্তে বিখ্যাত একজন মানুষ, মামার কিশোর গ্যাং, আমি তো সেটাও মানে আমার কিছুই মনে নেই, মানে তাদের চেহারা মনে রাখবার মতো ব্যাপার না। তো যাই হোক, আমার ভাই খুবই ছোট, 4-5 বছর বয়স, সে আবার কিভাবে দৌড়ে ছুটে এসে আমার আরেক মামাকে ডেকে, মানে সেটা একটা মানে সিনেমার একটা গল্প। তো আমার ছোট মামা গিয়ে সেজ মামাকে উদ্ধার করলেন। কিন্তু এরপরে কি ঘটনা ঘটলো ওটা তো গেল, এরপরে যে ঘটনা ঘটলো মানে দেখো, পুরো বাড়ির মানে আমার মা সহ আমার মামারা সবাই আমার দোষ বলাই হলো। এবং এই যে একটা চিৎকার চেঁচামেচি হয়েছিল, যাই হয়েছিল, পাড়া প্রতিবেশী যত মানুষ আছে, আমি তো কাউকে চিনি না, ওটা তো আমার মামা বাড়ি, আমি তো মানে দুনিয়ার মানুষ এসে মানে এটা মনে হচ্ছে মরা বাড়ি আর কি, কোনো একটা এসে ঘুরে ঘরে ঘুরছে, আমাকে একটু দেখে যাচ্ছে, আমাকে এই ঘটনাটা, এটা একটা মেমোরেবল মোমেন্ট ভাই, এই পূজা জীবনে বলবো না, সত্যি না। ওকে, পূজার আরো অনেক কথা বলবো, তবে আপনার কাজ নিয়ে কথা বলার আছে এবং বিজয় টিভি দর্শকদের অনেক কিছু জানার আছে আপনার কাছে। কারণ আমরা যখন ট্রেলার ছেড়েছিলাম যে আমাদের সাথে দেবলীনা সুর আসছেন, তারা অনেক কোয়েশ্চেন করেছেন, কিন্তু উপস্থাপকের একটা কাজ আছে, কি জানো, সেই বার্তাগুলো পৌঁছে দেয়, তাই তো না? বিরতি একটা বিরতি নেই। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন তারকালে চলবে আর অনেকটা সময়। দেবলীনা সুর আছে, তাকে নিয়ে ফিরছি বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টেলিভিশন, চলছে আমাদের তারকালয় আয়োজন, সাথে আছি ফারজানা বিথি এবং আজকে আমার অতিথি হয়ে এসেছেন তারকালয় আপনাদের সকলের প্রিয় দেবলীনা সুর। আচ্ছা, আমার কাছে একটা ইনফরমেশন আছে, সেটা হলো যে আমরা যদিও সবাই জানি এবং এখন 2025 সালে আসলে উইকিপিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, সবাই সম্পর্কে ইনফরমেশন জানে। তারপরও জানতে চাই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আপনি রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এসেছেন। তার আগে ছোটবেলায় কি আসলে গান বাজনা তো টুকটাক সব ফ্যামিলিতেই করে, স্পেশালি হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা একটু গান বাজনার প্রতি ঝোঁকটা তাদের বেশি থাকে। তো আপনার কি কখনো এই প্ল্যান ছিল যে আপনি রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি নিবেন? না, মানে একটু শুনতে চাই, মানে কি করে হয়ে গেল এটা? ব্যাপারটা হচ্ছে যে ওই যে মানে আমার ওই যে একটু আগেও মামা বাড়ির গল্প বললাম, আমি তো আমার মায়ের খুব আর্লি বিয়ে হয়েছে, তো মায়ের পড়াশোনার সুবিধার্থে আমি অনেক সময় মামা বাড়িতে মানে যখন স্কুলে যাইনি তার আগে অব্দি একটু মামা বাড়িতে থাকার আমার সুযোগ ছিল। তো আমার বাড়ির পরিবেশটা হচ্ছে এরকমই কালচারাল, মানে এখানে কবিতা চর্চা, সাংস্কৃতিক চর্চা, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ওখানে গান, ওখানে গণসঙ্গীত, এই ব্যাপারগুলো প্রতিনিয়ত হতো। তো আমি আসলে কোনো রুমে হঠাৎ করে দরজা খুললাম, দেখি ওরা একসাথে বসে রিহার্সেল করছে, হয়তো বাড়িতে আরো কিছু বন্ধু বান্ধব এসছে যারা হয়তো কোনো অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। তো সেখান থেকে ওদের থেকে আমি ওই একটা লাইন পিক করে আমি হয়তো ওদের সাথে গলা মেলানোর চেষ্টা করতাম। এইরকম পরিবেশে একটা শিশু যখন বড় হয়
তার মধ্যে কিন্তু ওই সাংস্কৃতিক আবহাওয়াটা অটোমেটিক্যালি রক্তে থাকে, এবার অটোমেটিক্যালি চলেও আসে। কিন্তু এবং সেই জায়গা থেকে আমার গানের ওই জার্নি কিন্তু শুরুই আর কি। হ্যাঁ, কিভাবে কিভাবে শুরু হয়ে গেল, মা সারেগামা শিখিয়ে দিলেন, খুব 3 বছর 4 বছর বয়সে আমার শিক্ষক রাখা হলো, ব্যাস শুরু হয়ে গেল আমার। মানে কদিন বাদ থেকে প্রফেশনাল তো বলবো না, মানে গানের বিনিময়ে পয়সা নিতাম না সেই সময়, কিন্তু ওই স্টেজে পারফর্ম করা যে ব্যাপারটা, ওটা শুরু হয়ে গেল খুব দ্রুত আর কি। তো তখন থেকে যেই একটু শুরু হলো, যেই এত ছোট একটা মানুষ গান করছে, সবার খুব ভালো লাগতো। তো আমার বাবা মা সেই সময় বলতেন যে তোমাকে শান্তিনিকেতনে পড়াবো, ওই মাথার মধ্যে ব্যাপারটা ছিল। সেটা কোন সময় সেগুলো কিছু বলতে পারবো না, কিন্তু ওটা এক সময় চলেও গেছিল মাথা থেকে সবার হাওয়া হয়ে। কিন্তু ইন্টারমিডিয়েটে পরে মনে হলো যে আসলে এটাই বোধহয় বেস্ট হবে আর কি। আর এখন এত বছর পরে এসে, আমার অনার্স মাস্টার্স হয়েছে কিন্তু অনেক দিন, অনেক বছর, তো সেটা শেষ করে এসে এত বছর পরে এসে আমি বলবো যে আমি আসলে গান নিয়ে পড়াশোনা করে খুব একটা ভুল করিনি। কারণ যে যেটা ভালোবাসে সে যদি সেই লাইনটাতেই থাকে, আমার মনে হয় সেটা তার জন্য সব থেকে কমফোর্টেবল। কিন্তু ওই আমাদের সময়টা বলো বা আমাদের আগে বলো, কিংবা এখনো মানুষজন কিন্তু দুবার ভাবে যে গান নিয়ে পড়বো, নাটক নিয়ে পড়বো, চিত্রকলা নিয়ে পড়বো। আসলে পথটা কিন্তু খুব সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়। আসলে তো গানের বাইরে যাবার আর স্কোপ থাকে না আর কি। তো আমি এনজয় করি আমার এই পড়াশোনা করাটা। আচ্ছা, এই যে এনজয় করার, যে উপভোগ করার যে ব্যাপারটা বললেন, কখনো কি মনে হয়নি যে এটা নিয়ে একটু পিএইচডি করবেন কিংবা এটা নিয়ে আরেকটু গবেষণা করবেন? অবশ্যই। এটা হয়নি কেন? কারণ আমাদের দেশে তো আসলে খুব, আমরা যারাই আসলে গানের আছে, উইথ ডিউ রেসপেক্ট, সবাই যে গান নিয়ে পড়াশোনা করে এমন কিন্তু না। সবার আলাদা আলাদা সবার জায়গা আছে, সুযোগটা হয়নি। হ্যাঁ, কিন্তু যারাই আসলে আপনারা করেছেন তাদের থেকে আমরা লুক ফরওয়ার্ড করি, যে অন্যান্য শিল্পীরাও স্পেশালি লুক ফরওয়ার্ড করে যে আপনারা কিছু একটা করলে হয়তো বা সেখান থেকে তারাও জানার সুযোগ পাবে। সো এরকম কি কখনো মনে হয়েছে করবেন? কারণ এখনো তো সুযোগ আছে। পিএইচডি তো আমার মানে ভীষণ ভালো লাগা, ভালোবাসার, মানে এটা আমার জন্য একটা যে সোনার হরিণের মতো। আসলে মানুষের সিচুয়েশন তো মানুষকে, মানে আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু করে উঠতে পারি না। আমি আমার যখন মাস্টার শেষ করলাম, আমি ওই সময় পিএইচডির জন্য অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু ওটা একটা জাস্ট একটা ভর্তি পরীক্ষার মতো। অজস্র অসংখ্য হাজার ছেলে মেয়েরা পিএইচডির জন্য অ্যাপ্লাই করে আর কি। তো আমার দুর্ভাগ্যবশত হচ্ছে আমি সেবার সুযোগ পাইনি। আমি ভেবেছিলাম ফার্দার করব। আর আসলে আমি জানি যে আমি যদি এখনো ট্রাই করি, আমি স্কলারশিপে লিস্ট, আমি যেখানে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স, আমি সেই জায়গাগুলোতে আমি মানে পিএইচডিটা করতে পারবো। কিন্তু আসলে আমার কাজ আমাকে আসলে সুযোগ করে দেয়নি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি কোনো চাকরিতে থাকতাম, মানে শিক্ষকতায় থাকতাম, যে ইন্টেনশন নিয়ে পড়াশোনা করেছিলাম, তাহলে এটা আমার ম্যান্ডেটরি হয়ে যেত। আপনি রবীন্দ্র নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি লোকগান খুব ভালো গান। ও হ্যাঁ, কেন বলছি, হ্যাঁ লোকগান করি আমি, এই জন্য বলছিলাম। সো লোকগান আপনি খুব ভালো গান। তো আমি একটু জানতে চাই যে থাকে না যে রবীন্দ্র এবং নজরুল এই দুটো মানে আলাদা ঘরানার জিনিস, এবং যারা এগুলো করে তারা আবার খুব একটা অন্য প্যাটার্নটায় যেতে চায় না। হ্যাঁ, তো আপনি খুব ভালো গান, এবং আপনার দর্শকেরও চাহিদা আছে এই জায়গাটায়। সেইটা কবে থেকে শুরু হলো? আচ্ছা, আমার কাছে মনে হয় আর কি, মানে কিছু তো আছে যে না গুরু গম্ভীর, যে আমি এইটাই গাইবো, আমি আর কিছু গাইবো না। কিছু মানুষ আছেন যারা হয়তো মানে আসলে ওই এক জায়গাগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছেন, আসলে খুব একটা ভালো হচ্ছে না। দু রকমেরই ব্যাপার আর কি। আর একটা আমার যে জায়গাটা সেটা হচ্ছে যে, আর আমরা আসলে যখন গান শেখা শুরু করি, এই মানে অনার্স মাস্টার্স, রবীন্দ্রভারতী, শান্তিনিকেতন, এগুলোর আগেই, তখন কিন্তু আমরা সব শিখেই বড় হই। যে আমরা সংগঠন করেছি, সেখানেও কিন্তু আমাদের এই পয়লা বৈশাখ বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোকগানগুলো গাইবার সুযোগ হয়েছে। এখন লোকগান গাইলেই যে সবাই লোকগানের শিল্পী হবে সেটা না। আর আমি কখনোই এই লোকগান ওরিয়েন্টেড শিল্পী ছিলামও না, কিন্তু আমার কণ্ঠস্বরে হয়তো বা ব্যাপারটা যায় আর কি। শাস্ত্রীয় চর্চা তো করেছি, আসলে এটা তো করতেই হবে, যেহেতু পড়াশোনাটাই ছিল সঙ্গীত নিয়ে। তো সেটার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, এবং আমি চাইতাম, চেষ্টা করতাম আর কি সব ধরনের গান গাইবার। এবং ওরকম একটা জায়গা থেকে কিন্তু আমি কলকাতার একটা ন্যাশনাল কম্পিটিশনে লোকগানে প্রথম হয়েছিলাম, যেটা একটা ভীষণ রকম মানে আমার মানে কি ভালো লাগা না, মানে চোখে আঙুল দিয়ে দেখা যায় তোমাকে আরেকটু সিরিয়াস হতে হবে। মানে আমার কাছে মনে হয় দিদি যে সঙ্গীত আসলে সর্বজনীন। এখন সঙ্গীতের হয়তো বা আলাদা আলাদা ঘরানা আছে, কিন্তু ভালোবাসার জায়গা তো আসলে সব সঙ্গীতেই আছে। মানে আমার মনে হয় যে যেমন আমি যেটা করি, আমি রবীন্দ্রসঙ্গীত গাইলেও বা আমার চেহারা ছবি এরকম গুরুগম্ভীর ভাব থাকলেও, আমি যে ধরনের গান শুনি, মানে আমি সব ধরনের গান বলেন না, এমিনেম শোনেন, সবই শুনি, মানে আমি এখন আর এই গানগুলো মেনশন করতে চাই না। মানে আমি লোকগান শুনি, আমি আধুনিক গান শুনি, আমি রক শুনি, মানে
শুনি, ব্যান্ড তো অবশ্যই শুনি, এবং এমন এমন মানে অদ্ভুত মজার গান শুনি, মানে মানে আমরা বাড়িতে চিৎকার করে করে গাই। আমার তো গান গাইবার পার্টনারও আছে। তো যাই হোক, তিনজন মিলে না, আমরা দুজন মিলে করি এখন। আমরা একটু মিনিমাইজ করেছি মানে গান গাওয়ার জায়গাটা। তো যাই হোক, আমার মনে হয় যে আসলে ভালো লাগার জায়গাটা একটু বিস্তৃত থাকুক, তাহলে আমার মনে হয় যে ওই যে মানে সব ধরনের গান শুনলে আসলে আমার মনে হয় আমাদের পরিবেশনটাতেও হয়তো বা কোথাও না কোথাও আর কি হয়তো বা একটু ভিন্নতা আসে। তাহলে যেহেতু লোকগান নিয়ে এত কথা হচ্ছে, আমরা কি দুটো লাইন পাবো আপনার কাছ থেকে? লোকগান, আচ্ছা তাহলে আপনার পছন্দের, হ্যাঁ তো তোমার উদ্দেশ্যেই এই গানটা গাই আর কি। হ্যাঁ, মাগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। গলাটা প্রচন্ড বসে আছে। ইটস ওকে, কারণ আপনি এই যে কন্টিনিউয়াস শো এর উপর আছেন, কন্টিনিউয়াস একটা কাজ করছেন, তার থেকে বড় কথা যে ইউ আর আ মাদার। সো যে আসলে একটা মা, তার মধ্যে যে কতগুলো ইনস্টিটিউট বিরাজ করে, আমি নিজে একজন মা, আমি বুঝি এটা। সো হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে আমাদের জন্য গাইলেন। একটা বিরতি নিব, বিরতি থেকে ফেরত এসে আপনার সাথে একটা র্যাপিড ফায়ার করব। দর্শক সাথে থাকুন, চলছে তারকালের আজকের আয়োজন, চলবে আরো একটা সময়, ফিরছি বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে তারকালয়, সাথে আছে ফারজানা বিথি এবং আজকের অতিথি দেবলীনা সুর। অনেকগুলো কোশ্চেন আছে দর্শকদের, এবং এই কোশ্চেনটা হলো কুইক কুইজ আমাদের তারকালয়। হ্যাঁ, এটা কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা হলো অনেকে উঠে চলে যায় এই কোশ্চেন শুনে। হ্যাঁ, আবার অনেকে মজায় মজায় অ্যান্সার দেয়। আমি শিওর আপনি মজায় মজাই অ্যান্সার দিবেন, দেখা যাক। শর্ট অ্যান্ড অনেস্ট, পছন্দের শাড়ি কোনটি? জামদানি, কাতান, সিল্ক? জামদানি। জামদানি। ঘুম থেকে উঠে দেখলেন আর গান করতে পারছেন না, কি করবেন? আমি খুঁজবো বাড়িতে কোথায় বিষ আছে। আচ্ছা, প্রিয় তিনজন ফিমেল সঙ্গীত শিল্পী আর তিনজন মেল সঙ্গীত শিল্পী কারা? বা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, সুবীর নন্দী, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার। নতুনদের মধ্যে কার গান আপনার ভালো লাগে? এখন গান গাইছে মানে আমার তো সিনিয়র তারা, কিন্তু তারপরও কনা, ন্যান্সি, ওনাদের গান ভালো লাগে। ওকে, একজন শিল্পীর কোন গুণটি আপনি নিতে চান? নাম বলবো, তার এই গুণটি আপনি তার কাছ থেকে চাইবেন। মিতা হক, বিনয়, পাপিয়া সারোয়ার। একটা এত না যাবে না, দেবলীনা সুর। পাপিয়া সারোয়ার, বিনয়। আচ্ছা, সাদি মোহাম্মদ, আন্তরিকতা। ফরিদা পারভিন, লেসন। রেগে গেলে আপনি কি করেন? রাগ আছে কিন্তু, হ্যাঁ, রেগে গেলে আমি মাঝে মাঝে একদম চুপ হয়ে যাই। আর ইদানিং আফটার দেশশ্রী আমি দেখা যায় মাঝে মাঝে একটু শাউট করি। ঠিকই, স্বর্গে গিয়েও ধান ভানে। আপনাকে স্বর্গে পাঠালে আপনি কি করবেন? আমি ওখানে গিয়ে দেখবো যে কি কি অগোছালো আছে, সেগুলো গোছাবো। হ্যাঁ, অনেক ওসিডি আছে, বাসা দেখলে বোঝা যায়। ওকে, নিজের তিনটি বাজে অভ্যাস বা বাজে দিক বলুন। প্রথম কথা, আমি প্রচন্ড আবেগী। দ্বিতীয়ত, আমি ভীষণ পারফেকশনিস্ট। তৃতীয়ত হচ্ছে যে আমি আসলে কারো সম্পর্কে যদি একবার একটা মন্দ ধারণা নিয়ে নিলে, মানে আমি আসলে ঠিক মানে যে মানে অকারণে নয়, মানে কারোর প্রতি যদি একটু ইয়ে পাই, তাহলে আসলে মনে কষ্ট পাই, তাহলে আসলে মানে সেই ব্যাপারটাতে আমি আর খুব কখনোই মানে নর্মাল হতে পারি না আর কি। আর তিনটি ভালো দিক? ভালো দিক হচ্ছে যে আমি সবার সাথে খুব সহজে মিশতে পারি, সবাইকে খুব ভালোবাসি। আর আমি আমাকে এটা তো কেউ বাড়িতে বলবে না, মানে সেটা হচ্ছে আমি কাজ করি, আমার সংসার, আমার বাচ্চা, আমি সবকিছুকে মানে 100 না হলেও 99% দেওয়ার চেষ্টা করি আর কি। সেখানে আসলে আমি দেবলীনা সুর, আমি আর থাকি না। মানে কখনো হয় না যে মিররে, এরকমও দিন যায়, হয়তো বা বিথি তোমারও হয়, মিররে নিজের মুখটাও দেখা অবকাশ থাকে না, সুযোগ হয় না। মানে এমনও আছে আমার, যে আমার মনে আসছে যে আই নিড টু গো ওয়াশরুম,
2 ঘন্টা পর মনে হচ্ছে ও শিট আমি তো যাইনি, এরকম হয় আমাদের সাথে। অবশ্যই, এবং এটা যারা একটা মনে করে মায়েদের বাইরে, সাথে হয় আর কি, হ্যাঁ। যারা মনে করে বাইরে আমরা আসলে হি 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 হা হা, লাইফ ইজ নট দ্যাট, আমাদের হি 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 হার পেছনে। তো আমার মনে হয় যে এই যে সবকিছু মানে ব্যালেন্স করে চলা, মানে এটার কারণে ওটা হলো না, এই জিনিসটা কম করি। আমার সংসারও আমাকে খুব কোঅপারেট করে, সাপোর্ট করে, আদারওয়াইজ হতো না। আমার যে ছোট্ট মেয়েটা সেও বোঝে, তো সব মিলিয়ে আর কি। আমি মনে করি যে হ্যাঁ এটা গুড হ্যাবিট। ওকে, বাইরে বের হলে আপনার ব্যাগে কোন 3টা জিনিস মাস্ট থাকবেই? ওয়েট টিস্যু, বাড়ির মানে চাবি টাবি, পার্স, মোবাইল, এগুলো তো আলাদা কথা। ওয়েট টিস্যু আমার একটা খুব মানে ওসিডি আছে তো কি করব, কোথায় এটা আমার একটা পারফিউম থাকে, আর হচ্ছে একটা লিপস্টিক বা ভ্যাসলিন ঠিক না, বোরোলিন, যেটা অ্যান্টিবায়োটিক। ওকে, হ্যাঁ। ভক্তের বিড়ম্বনায় কখনো পড়েছেন? আমি আসলে বিড়ম্বনাগুলোকে উপভোগ করি, তাদেরকে মানে এটা ওই যে অনেকটা যে থাকে না, এক জায়গায় গান গেতে গিয়েছেন, মানে তখন এসে কারণ সিকিউরিটি তখন সরিয়ে দেয় বা ইয়ে হয়, এরকম হয়? ওই মানে আমি ওই যে এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছি আর কি। মানে ওই রকম ভীষণ রকম মানে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আমার হয় না। যারা আসে তারাও ভীষণ ওয়েল ম্যানার্ড, তো ওই ওনাদেরকেও আমি সেইভাবে, তাদের দেখো একটা আন্তরিকতা থাকে দেখেই তো মানে আমাকে তো কোনো ক্ষতি করছে না। এসে হয়তো বা ছবি তুলতে চাচ্ছে কিংবা ভালো লাগার কোনো কথা হচ্ছে, কেউ হয়তো কোনো গিফট নিয়ে চলে আসছে। তো এই বিষয়গুলোকে এরকম হয়েছে কখনো, ধরেন একজন লোক আপনার সাথে ছবি তুললো, এরপর ফেসবুকে পোস্ট করলো যে আমার স্ত্রী, এরকম কিছু হয়নি বা আমি তো পাইনি আর কি। আর আমি সব ব্যাপারেই খুব সচেতন, মানে আমি পেয়েছি, জানি না আমার এরকম কিছু হয়েছে কিনা। তবে আমার বেশ মজা হয় কি, আমার একজন ওনাকে ভক্ত বলবো, আসলে ভক্ত শব্দটা বেশি বেশি হয়ে যায়। আমি এক শুভাকাঙ্ক্ষী, উনি আমাকে ভীষণ মানে ছবি এডিট করে, মানে এখানে আস্তে আস্তে দেখছিলাম, মানে ছবি এডিট করে আমাকে মা দুর্গা বানিয়েছেন আর কি। তো ব্যাপারটা খুব শিশু সুলভ, লুকস গুড। আপনি কিন্তু আমরা দেখেছি আপনি একটা নির্দিষ্ট ব্র্যান্ডের হয়ে কয়েকবারই মডেলিং করেছেন, কয়েকটা সিজনে, পুজোর নামটা বললাম না। সো সেখানে কিন্তু দেখেছি যে ইউ লুক ফ্যান্টাস্টিক। অনেকগুলো লুকে আমরা দেখেছি আপনাকে, আমাদের বিপ্লব সাহা দাদা অনেক সুন্দর সুন্দর করে আসলে লুক দিয়েছেন। সো ওয়াই ডোন্ট ইউ ডু মডেলিং? ও আচ্ছা, না মানে আসলে তুমি কেন করো না, যদি তোমাকে আমি বলি তুমি বলবে যে না না আমার ধৈর্যের পরীক্ষা হয়ে যাবে, আমার এত ধৈর্য নাই। আমার একটা সময় খুব ইচ্ছে ছিল, আমি ছোটবেলায় মানে আমি যখন এটা এই মডেলিং এর প্রসঙ্গ এলো, আমি একদম আমার ক্যারিয়ার যদি স্টার্ট 99-এ আমি হচ্ছে মাত্রা থেকে আমার কিন্তু একটা বিজ্ঞাপন গেছিল, তখন বিশ্বকাপ চলছিল। তো বিশ্বকাপের ফাঁকে ফাঁকে তখন তো এত মানে ডিশ মানে কেবল এত চ্যানেল, সো মেনি চ্যানেলস কিছুই ছিল না। তো মানুষজন তো একটা টেলিভিশনে বসেই এই বিশ্বকাপটা খুব মনোযোগ দিয়ে দেখতে, এবং ওই প্রত্যেকটা ব্রেকে 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 ওই আমার বিজ্ঞাপন সহ আর বেশ কিছু বিজ্ঞাপন, তো আমি মানে ওই একটা বিজ্ঞাপনে বেশ জনপ্রিয়তা পেয়েছিলাম। কিন্তু আমি তো ঢাকার মেয়ে নই, আমি তো ঢাকায় থাকতাম না, এই কারণে আমার ক্যারিয়ারটা আসলে এদিকে আর বেশি এগোয়নি। আর পরবর্তীতে সুযোগ ছিল, কিন্তু আমি আসলে গানটাকে প্রায়োরিটি দিয়েছি। আচ্ছা, দাদার জন্য যদি এই মুহূর্তে কোনো একটা গান ডেডিকেট করতে বলি, সব সময় তো ভক্তদের জন্য করেনি, তার জন্য কোন গানটা ডেডিকেট করবেন? তার দাদার জন্য দাদার গানই গাই, দাদার লেখা, আমার সুর করা একটা গান। প্রভাতের স্নিগ্ধতা ঝিকিমিকি রোদে, তোমার জন্ম হয় বুকেরই মাঝে, সকালের কৈশোরে তোমায় দেখেছি, মনের ভেতর কত দৃশ্য এঁকেছি, সকালের কৈশোরে তোমায় দেখেছি, মনের ভেতর কত দৃশ্য এঁকেছি, মধ্যাহ্নের খর তপ্ত দুপুরে তোমাকে পেতে চাই প্রেমার দ্রোহে। বাহ, দাদাকে আমরা অনেক ভালোবাসি, মানে আমাদের থেকে দিদি বেশি ভালোবাসে, সেটাই দরকার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং আজকে গান গাওয়ানোর কথা ছিল না, তারপরে এই যে ভালোবেসে গাইলেন 2 লাইন করে, এটা আমাদের জন্য। আপনার কেমন লাগলো তারকালে এসে, এবং দর্শকদের কি বলেন? আমার তো ভীষণ ভালো লাগলো, আড্ডা দিতে আমরা ভীষণ ভালোবাসি। তবে আমাদের এই কাজের বাইরে বেরিয়ে যে কারোর সাথে আড্ডা দেওয়ার সুযোগটা আমাদের হয়ে ওঠে না। আমাদের অফিসিয়াল আড্ডা হয়, কিন্তু সেই আড্ডার ছলে, অফিসিয়াল আড্ডার ছলে আড্ডাটাও হয়ে যায়, ভালোবাসা বিনিময়ে হয়ে যায়। তো আমি বলবো সব মিলিয়ে ভীষণ আনন্দের। থ্যাংক ইউ। দর্শকদের কি বলার আছে? দর্শকদের বলবো যে
আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সময়টাকে উপভোগ করুন। আসলে আমরা বুঝতে পারি না, হেলায় ফেলায় চলে যাই, তারপর পরে গিয়ে আক্ষেপ করি যে ওই সময়গুলোকে কেন যত্ন নিইনি। তা আমার মনে হয় যে সেই আক্ষেপের জায়গাটা রাখার দরকার নেই। সবাইকে নিয়ে আনন্দে আগলে ভালোবেসে থাকুন। আর আমার মনে হয় ঘরে ভালো থাকলে আপনারা সবাই বাইরেও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সাচ অ্যাডভাইস। হ্যাঁ, আমরা সবাই বড় হয়ে যাচ্ছি। আরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি। দেবলীনা সুর ছিলেন আমাদের সাথে। আয়োজনটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি বসে বসে সব কমেন্ট পড়ি। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসার হালের জনপ্রিয় কোনো না কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিজয় টিভির সাথে। বাই বাই।